আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ঈদের পরে আন্দোলন হবে এবং এমন আন্দোলন হবে ঈদের পরে যে সরকারকে ফেলে দেওয়া হবে। সরকারের কোনো সাধ্য নেই, কোনো শক্তি হবে না আমাদের এই আন্দোলনকে মোকাবেলা করার। এই কথাগুলো ২০০৯ থেকে একেবারে ২০২৪ পর্যন্ত অহরহ বিএনপি এবং জামাতের মুখ থেকে বের হতো এবং এটা যে একটা কথার কথা, এটা মোটামুটি আমরা নিশ্চিতভাবে বুঝে গিয়েছিলাম। আন্দোলন করার জন্য যে উপলক্ষ দরকার, যে শক্তিমত্তা দরকার, যে কৌশল দরকার, সেই বিষয়গুলো শেখ হাসিনার জামানাতে বিএনপিরও ছিল না, জামাতেরও ছিল না। তো সাংবাদিকরা তাদেরকে প্রায় প্রশ্ন করতেন যে কি করবেন, আন্দোলন কবে? সেক্ষেত্রে যদি বর্ষাকালের প্রশ্ন হতো, বলতে এই বর্ষাকালটা যাক, সামনে আন্দোলনের মৌসুম আছে, নভেম্বর মাস থেকে দেখব। তারপর দুটো ঈদ আছে, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। এই জন্য তারা বলতেছে ঠিক আছে, ঈদের পরে হবে, এখন মানুষজন ব্যস্ত, ঈদ নিয়ে ব্যস্ত, রোজা নিয়ে ব্যস্ত, কুরবানি নিয়ে ব্যস্ত, এগুলো হবে না। এর বাইরে আরও নানা রকম উপলক্ষ থাকত। কখনো এসএসসি, এইচএসসি, এই দুটো পরীক্ষা খুব ব্যাপক আকারে আমাদের দেশে হয় এবং বেশি সংখ্যক ছাত্রছাত্রী এখানে অংশগ্রহণ করে এবং সেই সময়টাতেও বিরোধী দল একটা ওসিলা পেত যে এখন আন্দোলন করাটা ঠিক হবে না, ছেলেমেয়েদের পরীক্ষাটা শেষ হোক। এবং তাদের এই যে আন্দোলন করার যে হুমকি, এটি অতীতকালে এতটা হাস্যকর হয়ে পড়েছিল যে অনেকটা ভূপেন হাজারিকার সেই গানের মতো, যে গানে সেই নারী প্রেমিকা বলে যে তুমি আমাকে বিয়ে করবে কবে। তো বারবার সে ওসিলা দেয়, প্রতি মাসে ১২ মাসে তার ১২টা ওসিলা থাকে যে আমি এই কারণে বিয়ে করতে পারবো না। অসাধারণ সুন্দর গান। আমার গানে সেই কথাগুলো এই মুহূর্তে মনে আসছে না, বাট আপনারা সবাই হয়তো যারা দেখছেন অনেকেই জানেন যে ভূপেন হাজারিকা সে বিখ্যাত গান, সে বিয়ে করতে চায় না। তো এভাবে আসলে আন্দোলনের প্রতি যে একটা অনীহা, সেই অনীহা বা আন্দোলন করতে পারার যে অপারগতা, এটা যেভাবে ছিল, তার সঙ্গে সঙ্গে আবার নানা রকম কথাবার্তা ছিল যে বিরোধী দলের মধ্যে সরকারের অনেক গুপ্ত এজেন্ট লুকায়িত ছিল, যারা মূলত ডিজিএফআই থেকে শুরু করে অন্যান্য গোয়েন্দা সংস্থার কাছ থেকে নিয়মিত বকরা পেতেন। রাতের আড়ালে, আধারে, পর্দার আড়ালে তাদের সঙ্গে সরকারের একটা নেগোসিয়েশন হতো এবং সেই নেগোসিয়েশন করে তারা আন্দোলন করতেন, আন্দোলন ফ্লপ করতেন, কখনো জেলে যেতেন, আবার কখনো জেল থেকে সেখানে বের হয়ে যেতেন। এ সকল শোনা কথা, সত্য কথা বা মিথ্যা কথা আমরা বলতে পারবো না, বাট কিছু না কিছু বটে, কিছু না কিছু রটে, কিছু না কিছু রটে, কিছু না কিছু বটে, এই ধরনের কথা তো আছেই। তো এই যে অতীতের যে আন্দোলন, সে আন্দোলন নিয়ে যে তিক্ত অভিজ্ঞতা আমাদের, তারই প্রেক্ষিতে এখন নতুন সরকার দায়িত্ব নিয়েছে, মাত্র ১ মাস হলো। আর এই ১ মাসের মধ্যেই সাংবাদিক তারা বিরোধী দলকে জিজ্ঞাসা করছে বা বিরোধী দল সাংবাদিকদেরকে বলছেন যে ঈদের পর, এই যে আমরা যে রিসেন্টলি যে ঈদটা করলাম, সেই ঈদের পর তারা একটা দুর্বার আন্দোলন গড়ে তুলবেন এবং সরকারকে তাদের দাবি মানার ব্যাপারে বাধ্য করবেন। এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমার কাছে মনে হচ্ছে যে অতীতে যেভাবে বিরোধী দল আন্দোলনকে ফাঁকি দেওয়ার চেষ্টা করতো বা আন্দোলন ঈদের পরে হবে কথাবার্তা বলে মাঠ গরম রাখার চেষ্টা করতো এবং টাইম পাস, এবার সম্ভবত সেটা হবে না। প্রথম কারণটা হলো যে সংসদের প্রধান বিরোধী দল জামাত এবং তাদের সিট সংখ্যা কিন্তু কম নয়, 78, এবং এনসিপির সদস্যদের যদি যোগ করা হয় সেটা আরও অনেক বেশি। দ্বিতীয়ত হলো যে জামাত এই মুহূর্তে যে অর্গানাইজড এবং তাদের যেভাবে নানা রকম প্রক্সি সংগঠন আছে, 1টা 2টো 3টে 4টে 5টা, এর বাইরে নানা রকম এনজিও আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, বিভিন্ন প্রেশার গ্রুপ আছে। প্রেশার গ্রুপ মব করার গ্রুপ যেভাবে আছে, তার সঙ্গে সঙ্গে পত্রপত্রিকায় লেখালেখি করে, সামাজিক মাধ্যমে ঝড় তুলে, বিভিন্ন কন্টেন্ট তৈরি করে তাদের পক্ষে ন্যারেটিভ তৈরি করে এবং সরকারের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করে সরকারকে উত্তেজিত করে দেওয়ার জন্য জামাতের যে ইনস্টিটিউশনগুলো রয়েছে, জামাতের যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে,
তাদের যে স্ট্রাকচারগুলো রয়েছে এটা বাংলাদেশে অন্য কারোর নেই। আপনারা জানেন যে শেষের দিকে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অন্তত ১ ডজন নেতা তাদের জীবন তছনছ হয়ে গিয়েছিল এবং তারা সবাই ধৈর্য হারিয়ে ফেলেছিলেন সেই জামাতি প্রচার এবং প্রোপাগান্ডার কারণে। পত্রপত্রিকায় যখন নেতিবাচক কথা আসে, সাইবার বুলিং হয়, যার বিরুদ্ধে হয় কেবলমাত্র ভুক্তভোগীরাই বুঝতে পারেন যে এটার বেদনা কতটুকু। আমি সংসদ সদস্য হয়েছি ২০০৮ সালে। এর পর থেকেই দেশের একেবারে শীর্ষস্থানীয় সমস্ত পত্রপত্রিকাগুলো অনেকটা সিন্ডিকেট করে আমার বিরুদ্ধে একের পর এক অপপ্রচার। এখন সেই অপপ্রচারটা এত বেশি ছিল, সেই তুলনায় এখন এখন ডক্টর শফিকুর রহমান কিংবা মির্জা আব্বাস ওনাদের বিরুদ্ধে যে সকল বুলিং হচ্ছে, ২০০৯ থেকে ১৩-১৪ সন পর্যন্ত আমার বিরুদ্ধে দেশের একেবারে সবগুলো পত্রিকা, এমন কোনো পত্রিকা নেই যে একটিবারের জন্য হলেও আমার বিরুদ্ধে নিউজ ছাপায়নি। এবং যেন তেন রিপোর্ট নয়, একবার শেখ হাসিনাকে উত্তেজিত করে দিচ্ছে, সবার উপরে এমপি রনি, পটুয়াখালীর ভাইয়া, প্রধানমন্ত্রীর কোনো চেইন অফ কমান্ড নেই, রনির ভাইয়া বাহিনী, আজ রনির ভাইয়া বাহিনী এমপিকে অমুকে মারছে, অমুকের মন্ত্রীকে মারছে, অমুকের মন্ত্রীকে গেট ভেঙেছে, এরকম এভরিডে। আমার ছেলেমেয়ে তখন স্কুলে যেতে পারতো না এবং বলতো যে বাবা আমাদের সবাইকে গুন্ডার ছেলে বলে। এবং আমি এই বিষয়গুলো নিয়ে পত্রপত্রিকা তখন পড়া বন্ধ করে দিলাম। টেলিভিশনের এই যে এখনকার যেভাবে ইন্টারনেটের যে বুলিংগুলো হচ্ছে, এটা তখনও ২০০৯-১০ সনে এভাবে হয়নি। পত্রপত্রিকাগুলোই ছিল তখন মেইন। এমনকি টেলিভিশনের বদমাইশিও তখন শুরু হয়নি ২০০৯-১০ সনে। তো সেই পত্রপত্রিকাগুলোর বুলিংয়ের কারণে মানে কী যে পরিমাণ অশান্তি আমার পরিবারে, পার্লামেন্টে যেতাম মন খারাপ থাকতো এবং বেশিরভাগ লোক পিছনে পিছনে হাসতো, টিটকারি করতো। এলাকাতে লোকজন খুব যারা প্রতিপক্ষ মজা লুটতো যে কি হয়েছে। ফলে এটা একটা অভিশাপ। ফলে এখন যাদের বিরুদ্ধে এই সাইবার বুলিংটা হচ্ছে, আমি বুঝতে পারি তাদের বেদনাটা কোন পর্যায়ে। বাংলাদেশে একমাত্র হয়তো আল্লাহর মেহেরবানি, সবচেয়ে বেশি সাইবার বুলিং, সবচেয়ে বেশি নেতিবাচক প্রচারণার পরেও এখনও পর্যন্ত আমি টিকে আছি। আমার কাছাকাছি যারা বুলিংয়ের শিকার হয়েছেন, কেউ অসুস্থ হয়ে গেছেন, কেউ মারা গেছেন, অনেকে রাজনীতি থেকে বিচ্যুত হয়েছেন, অনেকে পদ পদবি হারিয়ে একেবারে অলক্ষ্যে চলে গেছেন। কোথায় লক্ষ্মীপুরে তাহের, কোথায় শামীম ওসমান, কোথায় ফেনীর জয়নাল হাজারি থেকে শুরু করে অন্যান্য যারা আছেন, বদি ঠদি যাদের নাম আসছে। তো সেই তুলনায় নেতিবাচক খবরকে ইতিবাচক করে এই সমাজে এখনও পর্যন্ত সম্মান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে টিকিয়ে রেখেছে, এই জন্য আপনাদেরকে সাক্ষী রেখে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তো এই যে সহানুভূতি, আমি যেটা বুঝতে পারি যে সাইবার বুলিংটা কী জিনিস। আর যেহেতু এখন সামাজিক মাধ্যমের সঙ্গে আমি জড়িত, কাজেই ভিডিও কিভাবে বানাতে হয়, কিভাবে এটাকে ভাইরাল করতে হয়, কোন কোন শব্দগুলো ব্যবহার করলে এগুলো রীতিমতো ভাইরাল হয়ে যাবে। ধরেন পিনাকি, এখন পিনাকি আমার সমবয়সী, আমার সঙ্গে তার সরাসরি কখনো দেখা হয়নি, কিন্তু আমি যখন ভিডিও শুরু করি, আমার একটা ভিডিওতে যদি ২০,০০০ তখন ভিউ হতো, আর পিনাকির তখন ভিউ হতো ২-৩ হাজার। আপনি ২০০০ সেই ১৯ বা ২০২১-২২ সনের ভিডিওগুলো দেখেন, পিনাকির ভিডিও দেখেন, আমার ভিডিও দেখেন। ইলিয়াসের তখন নামগন্ধ ছিল না, জাস্ট ফেসবুকে এসে মাঝে মধ্যে গালাগালি করতে, কথাবার্তা বলতে, নাম হতো না। তো রাতারাতি তারা যেভাবে ভাইরাল হয়ে পড়েছে, ওই জিনিসগুলো আমি জানি এবং আমি তাদেরকে পড়াতে পারি। এ কারণ হলো এদের কারোরই আমার মতো সংবাদপত্রে চাকরি করার অভিজ্ঞতা নেই। ১৯৮৬ সনে আমি প্রথম শ্রেণীর জাতীয় দৈনিকে আমার কর্মজীবন শুরু, এবং এখন পর্যন্ত সংবাদপত্রের সাথে, মূলধারা গণমাধ্যমের সাথে এখনও জড়িত। মোর দ্যান 40 ইয়ার্স লিখে যাচ্ছি। পত্রপত্রিকা কীভাবে লিখতে হয়, কীভাবে করতে হয়, সেই জিনিসগুলো জানা আছে। তো যারা ইউটিউবিং করেন সেই বা এই মুহূর্তে যারা কন্টেন্ট ক্রিয়েট করেন এবং যারা খুব ভাইরাল হয়ে পড়েন খুব অল্প সময়ের মধ্যে, একটা ভিডিও মিলিয়ন ভাইরাল হয়, তো এই জিনিসগুলো আমিও পারি, কিন্তু ওটা রুচিতে আসে না, ওটা আমার পক্ষে সম্ভব না।
বাংলাদেশেও থেকে পারি। ধরুন এই যে আমার ভিডিওতে দেখুন আমি খুব শালীনভাবে কথা বলি, কিন্তু মাঝে মধ্যে ধরুন টেলিভিশনে যখন বিভিন্ন কথাবার্তা বলি, ২ মিনিটের, ৩ মিনিটের, ৫ মিনিটের যে ক্লিপগুলো, একটা ক্লিপ সেই ২০ মিলিয়ন, ৩০ মিলিয়ন অর্থাৎ ৩ কোটি, ৪ কোটি পর্যন্ত ভিউ হয়ে যায়। এবং এই কাজগুলো আমি করছি সেই দীর্ঘদিন ধরে। আপনার সেই যে আবুল হোসেনের দৌড়, আবুল হোসেনের দৌড়ের গল্প, এর থেকে যে শুরু হলো কত ঘটনা যে আপনি সামাজিক মাধ্যমে পাবেন, যেখানে আমি টেলিভিশনে কথাগুলো বলেছি, কিন্তু আমার এখানে আমি কথাগুলো বলি না। এখানে আমি সবসময় একটা শালীনতা বজায় রাখার চেষ্টা করি, যেন আমার যারা দর্শক তারা যেন কোনো অবস্থাতে আমার সম্পর্কে বিভ্রান্ত না হন। আমি এর মাধ্যমে সম্মান এবং মর্যাদার একটা জায়গা তৈরি করতে চাচ্ছি। কিন্তু যদি ভাইরাল হওয়ার ইচ্ছা থাকতো, পিনাকি যা বলে তার চাইতে অনেক বাজে কথা আমার জানা আছে। ইলিয়াস যে কাজগুলো করে তার চাইতে অনেক নিকৃষ্টভাবে সেই কাজ করার দক্ষতা আমার আছে। কিন্তু থাকা সত্ত্বেও আলহামদুলিল্লাহ সেই কাজগুলো কখনো ওইদিকে আমার নজর যায়নি। বাংলাদেশে অনেকে ভিডিও করছে, পয়সা উপার্জন করছে, অনেক কিছু করছে। কিন্তু আমি আমার একটা নির্দিষ্ট জায়গাতে থাকি। এজন্য যে দেশটা ভালো চলুক, দেশটা ভালো থাকুক, আমরা সবাই ভালো থাকি। তো সেই দিক থেকে যে জাতীয় দায়িত্ব এবং কর্তব্য, সেই কর্তব্যবোধ থেকে মূলত কথাগুলো বলি এবং আজকের যে শিরোনাম সেটাই বলছি। শিরোনামে যেটা বলছিলাম যে ঈদের পরে যে আন্দোলনগুলো, সেই আন্দোলনগুলো এটা কথার কথা নয়। জামাতকে এটা প্রাণান্ত চেষ্টা করতে হবে, মারাত্মকভাবে চেষ্টা করতে হবে নিজেদের সার্ভাইভের জন্য, অস্তিত্বের জন্য। এর কারণ হলো যেভাবে বিএনপির সাথে জামাতের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, এই সম্পর্ক বেশি দিন থাকবে না। এবং যা হয়, ক্ষমতায় থাকলে মানুষের ভিতরে যে ধরনের একটা একনায়কতন্ত্র চলে আসে, যেভাবে জিয়া রহমান সাহেবের ছিল, যেভাবে বেগম জিয়ার ছিল, যেভাবে হাওয়া ভবনের তারেক রহমান সাহেবের ছিল, এদের আসলে ক্ষমতার কখনো পরিবর্তন হয় না। পাওয়ার অলওয়েজ স্পিক ইন দ্য সেম ল্যাঙ্গুয়েজ। এখানে একজন মানুষ ক্ষমতায় এসে সে প্রথমে খুব খারাপ ছিল, পরে ভালো হয়ে গেছে, প্রথমে ভালো ছিল, পরে খারাপ হয়ে গেছে, এটা না। যারা খারাপ তারা সবসময় খারাপ, যারা ভালো তারা সবসময় ভালো। বলে এই যে বিএনপির একটা শাসন ক্ষমতা, এই শাসন ক্ষমতাটা বিএনপি তো এবার প্রথম ক্ষমতায় নয়। অতীতের যে কর্মকাণ্ডগুলো আছে সেগুলোর চাইতে 10%, 20% বা বড় জোর 25% প্লাস ম্যানেজ হবে। ভালো করলে অতীত চেয়ে 25% ভালো করবে, মন্দ করলে 25% মন্দ করবে, নট মোর দ্যান দ্যাট। সবার একটা সার্কেল আছে। তো সেই দিক থেকে বিএনপি কী আচরণ করবে সেটা বোঝার জন্য আপনাকে 2001 সনে যেতে হবে, 1991-তে যেতে হবে। এর সাথে সঙ্গে তারা কী করেছে, আর 2001 সনে তারা শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে কী করেছে। তাদের জমানার গ্রেনেড হামলা থেকে শুরু করে সারা বাংলাদেশের যে জঙ্গিবাদের উত্থান, সারা বাংলাদেশে দুর্নীতির মহোৎসব, সারা বাংলাদেশের যে তাণ্ডব, সেই জিনিসগুলো তো আপনি সংখ্যালঘু নির্যাতন থেকে শুরু করে খুন, ধর্ষণ, রাহাজানি, তাদের আমলের যে অপারেশন ক্লিন হার্ট, এই জিনিসগুলো কোনো অবস্থাতেই এই দায় তারা এড়াতে পারবে না। এবং এবারও যে অবস্থা চলছে তাদেরকে এরকম হার্ড লাইনে যেতে হবে অতীতের মতো করে। নেতাকর্মীদেরকে তারা রাখতে পারবে না। এবং ফলে জামাত বুঝতে পারছে যে তাদের হাতে সময় খুব অল্প। আর এই অল্প সময়ের মধ্যে তারা জুলাই সনদ, সংস্কার কমিশনের রিপোর্ট, সংবিধান সংশোধন, তারপর প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর মধ্যে ভারসাম্য ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে, তার সঙ্গে সঙ্গে জুলাইয়ের ব্যাপারে যে সকল ইন্ডেমিনিটি রয়েছে এগুলো তাদেরকে আদায় করে নিতে হবে। এবং সে আদায় যদি তারা সেটা না করতে পারে, তাহলে এই গত 17 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসন আর 2024 সালের জুন জুলাই মাসে জামাত এবং এনসিপির যে কর্মকাণ্ড, এই সবগুলোই তাদের জন্য গলার কাটা হয়ে দেওয়া দিবে এবং ফাঁসির রশ্মি হিসাবে তাদের সামনে ঝুলতে থাকবে। এবং সরকার ঠিক সেম জিনিসটা তাদের সামনে ঝুলাতে চাচ্ছে। যেভাবে এরশাদের বিরুদ্ধে জিয়া হত্যার, মঞ্জুর হত্যা মামলার যে রায়, এই রায়কে সামনে রেখে শেখ হাসিনা তাকে ব্যবহার করেছেন, দীর্ঘদিন ব্যবহার করেছেন। তো এরকম অনেক কিছু আছে, সবারই কতগুলো দুর্বলতা থাকে সব ব্যাপারে। তো এই যে জুলাই আগস্টের গত 17 মাসে জুলাই আগস্টকে পুঁজি করে জামাত যে লাভ করেছে, বেনিফিট নিয়েছে, আর বিএনপি কেবল এই জুলাই আগস্টের সুপ্রিমেসির কারণে জামাতকে এনসিপিকে যতটা প্রিভিলেজ দিয়েছে, এটা তারা ক্ষমতা এসে কোনো অবস্থাতে বরদাস্ত করবে না। বরং ওই সময়টাতে তারা যে আচরণ করেছে তার প্রতিশোধ নেওয়ার জন্য বিএনপির অসংখ্য নেতাকর্মী, মানে তাদের হাত পা, নেতাকর্মীর হাত পা নিষ্পিস নিষ্পিস করছে। তো কাজেই জামাত এই জিনিসগুলো বোঝে, তারা
সিঁদুরে মেঘ দেখা মানুষ, তারা অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, বিরূপ পরিস্থিতিতে চলা মানুষ। ফলে এখানে একেবারে জামাতের লোকজন যেভাবে হ্যান্ডশেক করবে, মুসাফা করবে, গত সে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত করে আসছে, এটা এবার হবে না। আপনি গত 17 মাসে দেখেন জামাতের লোকদের চেহারা দেখেন, তারা যেভাবে নিজেদেরকে পরিবর্তন করেছে। জামাতের অসংখ্য লোকের সঙ্গে আমার পরিচয় ছিল। তো এখন তাদের ভাবসাব দেখলে আমার ভয় লাগে। এদের সঙ্গে আমার পরিচয় ছিল, এ কথা বলতেই তো আমার ভয় লাগে। মানে তারা যদি কেউ বলে ফেলে, আরে তুমি কোন অমুক, ওই হাদি যে কথাটা বলতো, হ্যাঁ তুমি কি অমুক, যে তোমার সঙ্গে আমার মতো লোকের খাতির থাকতে পারে, এরকম। ফলে মানে ক্ষমতা এমন একটা জিনিস, তারা পরিবর্তন হয়ে যায়। তো জামাতিভাবে পরিবর্তন হবে এটা আমরা কখনো ভাবিনি। ফলে এই যে জামাত যে পরিবর্তন হয়েছে, আমার ধরেন ক্ষমতা নাই, আমি সাধারণ মানুষ, আমি আমার কিছু করার নেই। কিন্তু বিএনপির যে সমস্ত লোকজনের সাথে জামাতরা গত 17 মাসে বাড়াবাড়ি করেছে, বিএনপির তো এখন ক্ষমতা হয়েছে, রাষ্ট্রের ক্ষমতা হয়েছে, তারা তো ছেড়ে দেবে না। আর তারা যদি ছেড়ে না দেয়, এখন যেভাবে চারিদিক থেকে সব কিছু টেনে আনা হচ্ছে, তাতে করে জামাতের কর্মকাণ্ড সংকুচিত হয়ে যাচ্ছে। আর সেই সংকোচনের যে জায়গা, সেই জায়গা থেকে জামাতকে আপন শক্তিতে যদি দাঁড়াতে হয়, তাহলে এই যে ঈদের পরে যে আন্দোলনের হুমকি দিয়েছে, সেটাকে বাস্তবায়ন করা ছাড়া তাদের আর কোনো উপায় নেই। কাজেই সরকারে যারা কর্তা ব্যক্তি আছে, তারা অতীতের মতো যদি এটাকে বিচার করেন, বিশ্লেষণ করেন, আমার মনে হয় তারা ভুল করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।